সেনানিবাসের বাড়ি থেকে মালপত্র বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু। বিচার ব্যবস্থাকে বিতর্কিত করছেন বেগম জিয়া, দাবি কামরুলের। হাওয়া লেগেছে পৌর নির্বাচনে, এটি হবে বড় দুই দলের জনপ্রিয়তার ব্যারোমিটার, ধারণার সম্ভাব্য প্রার্থী আর ভোটারদের। ইস্পাত ও কংক্রিটের মিশ্রণে নির্মিত হবে দোতলা পদ্মা সেতু, থাকছে রেল লাইন, বললেন যোগাযোগ মন্ত্রী। আসসালামু আলাইকুম, আমি ফারজানা আখি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়ি থেকে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার ব্যবহৃত সব মালামাল বুঝিয়ে দিতে শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যা বুঝে নিচ্ছেন বেগম জিয়ার দুই ভাইয়ের স্ত্রীরা। 13ই নভেম্বর আদালতের রায়ের আলোকে ওই বাড়ির দখল বুঝে নেয় ক্যান্টনমেন্ট বোর্ড। বিস্তারিত জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি থেকে মালামাল সরিয়ে নেওয়ার কাজ শুরু হয় শুক্রবার সকাল থেকেই। কর্তৃপক্ষের বেঁধে দেওয়া 72 ঘন্টার মধ্যে সব মালামাল সরিয়ে নিতে সকাল 10টার দিকে সেনানিবাসে ঢুকে দুটি কাভার ভ্যান মালামাল নিয়ে যাওয়া হয় খালেদা জিয়ার ভাই সাইদ ইস্কান্দারের বাড়িতে। তবে খালেদা জিয়ার আইনজীবীর অভিযোগ, নাটক সাজিয়ে সরকার বেগম জিয়াকে দেশবাসীর কাছে ও আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার চক্রান্ত করছে। নতুন একটা ষড়যন্ত্র যে আলামত আমরা দেখেছি গতকালকে, মালপত্র সরিয়ে নিয়ে আবার সেগুলো পুনঃস্থাপন করা, অথবা সেই বাড়িতে বেগম খালেদা জিয়ার আসবাবপত্র আছে, সেটা কোনো ম্যাজিস্ট্রেট কিংবা ওনার কোনো প্রতিনিধির অনুমতি ব্যতি রেখে কোনো মালপত্র সরিয়ে সেখানে ষড়যন্ত্রমূলকভাবে অন্য কোনো মাল রেখে আবার ইতিপূর্বে যে ঘটনা ঘটিয়েছিল যেদিন ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সে ধরনের একটা হীন জঘন্য কাজ এই সরকার করতে পারে। আর বিএনপি নেতা আমানুল্লাহ আমান জানান, সরকার সেনানিবাসের বাড়ি থেকে মালামাল সরিয়ে নেওয়ার ক্ষেত্রেও ষড়যন্ত্র করছে। জিনিসপত্র পেয়েছে প্যাকেটের মাধ্যমে, কি আছে কি না আছে এখনো আমরা সঠিক তথ্য পাইনি। এই সরকারের যে আচরণ, অন্যায় আচরণ, এই আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে জিয়া পরিবারের উপর যে আক্রোশ, যে আক্রমণ, বিএনপির প্রতি যে আক্রোশ আক্রমণ, অবশ্যই বাংলাদেশের জনগণ এর জবাব আগামী নির্বাচনে দেবে। এছাড়া মইনুল রোডের বাড়ির ভেতর বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকদের ঢুকতে না দিয়ে শুধু রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিকদের ঢুকতে দেওয়ার কঠোর সমালোচনা করেন বিএনপির এই নেতা। ফাহাদ মোহাম্মদ, 21 টেলিভিশন, ঢাকা। সেনানিবাসের বাড়ি নিয়ে খালেদা জিয়া নাটক করে বিচার ব্যবস্থাকে বিতর্কে ফেলার চেষ্টা করছেন। বিজয় মাসের অঙ্গীকার যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর শীর্ষক আলোচনা সভায় এমন অভিযোগ এনেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিজয়ের মাসে যুদ্ধাপরাধের বিচার নস্যাৎ করার সব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান বক্তারা। রিপোর্ট শাকেরা আরজুর। মুক্তিযুদ্ধের চেতনাকে কিছু সংখ্যক লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নস্যাৎ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। বিএনপির বর্তমান রাজনীতি জনগণের সঙ্গে প্রতারণামূলক বলেও অভিযোগ করেন তিনি। এই বাড়ি সংক্রান্ত বিভিন্ন নাটকীয়তার মধ্য দিয়ে অনেক কিছুই সাধারণ মানুষ কিন্তু জানতে পেরেছে। প্রথম সুপ্রিম কোর্ট হিয়ারিং এর সময় নাটক হয়েছে, শেষ 29 তারিখ আরেকটা নাটক হয়েছে। আরাফাত রহমান কোকো এবং 10 টাক অস্ত্র মামলার বিষয়েও কথা বলেন আইন প্রতিমন্ত্রী। তাদের দুই সুপুত্রের মুখোশ উন্মোচিত হচ্ছে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তা যখন জাতি যখন জানতে পারছে, সেই বিচারের কাজ করায় তখন তাকে দাঁড় করতে হবে। আজকে 10 টাক অস্ত্র মামলা, 21 আগস্ট গেনের সত্য মামলার অধিকতর তদন্তের মাধ্যমে যখন সত্য বেরিয়ে আসছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, সেনানিবাসের বাড়ি নিয়ে বিএনপি বিচার বিভাগকে বিতর্কিত করার চেষ্টা করছে। বিচার ব্যবস্থাকে বিতর্কিত করতে দেব না। বিচার ব্যবস্থা যেভাবে আছে আমরা তাদের সম্মান অক্ষুণ্ণ রাখবো, এটাও আজকের বিজয় দিবস অঙ্গীকার হওয়া উচিত। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আসছে পৌর নির্বাচন হবে বড় দুই দলের মর্যাদার লড়াই, আর এতে বোঝা যাবে মহাজোট সরকারের জনপ্রিয়তার মাত্রা আর বিরোধী দল বিএনপির অবস্থান। এমনই ধারণা পৌর নির্বাচনের সম্ভাব্য প্রার্থী এবং ভোটারদের। এদিকে তফসিল ঘোষণার পরপরই সক্রিয় হয়ে উঠেছেন প্রার্থীরা, বসে নেই কর্মী সমর্থকও। মামুন মোল্লার ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। তফসিল ঘোষণার পরদিন সাভারে পৌর নির্বাচনে এক মেয়র প্রার্থীর বাড়ি সরগরম।
সমর্থক আর কর্মীরা দেখা করতে এসেছেন, আর প্রার্থীও তাদের সঙ্গে কথা বলেন নির্বাচনের নানা দিক নিয়ে। সেখানে ভিড় করেন সাধারণ উৎসুক মানুষও, হিসেব কষেন নির্বাচন নিয়ে, প্রার্থী নিয়ে। হাইজাক মাইজাকের এইসবের এগুলো বন্ধ করার যে নেতায় চেষ্টা করতে পারবে, আমরা সেই নেতার পক্ষপাতী। সব দিকে দরিদ্র মানুষের ভিতরে আছে, তার আমরা চাই গরিব দুঃখীর সাথে যে মিলে মিশে চলতে পারে, সুস্থ সাবার থাকে, সেইটাই আমরা চাচ্ছি। প্রার্থী হিসেবে নিজেকে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন এই আওয়ামী লীগ নেতা। দেরিতে হলেও নির্বাচন শেষ পর্যন্ত হচ্ছে, এতেই তিনি বেজায় খুশি। এই টার্মস এন্ড কন্ডিশন গুলো দিয়েছে, এগুলো যদি সবাই আমরা মেনে চলি, সবার জন্য সহজ। ওনারা বলতেছে যে 5 লাখ টাকার উপরে খরচ করা যাবে না। আমি তো এটা ভালো দিক মনে করি, কারণ একটা সময় আমরা দেখছি যেখানে কেনা বেচা হইত। বর্তমান মেয়রের বাসায় গিয়েও দেখা গেল তিনি সাধারণ মানুষের সঙ্গে আলোচনায় ব্যস্ত। স্থানীয় সমস্যা আর সামাজিক বিষয় নিয়ে তিনি কথা বলছেন নির্বাচন নিয়ে। বললেন বিএনপি তাকে আবারও প্রার্থী করছে। আমরা তো মনে করি যে যেহেতু আওয়ামী লীগ যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি, সেহেতু আমরা মনে করি এখন জনগণ কিন্তু বিএনপির পক্ষেই। আর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সাবেক এই মেয়রকে পাওয়া গেল তার বাসায় এক জরুরি মিটিংয়ে। তিনিও প্রার্থী হিসেবে তার কৌশল নির্ধারণে ব্যস্ত। দলের মনোনয়ন এখনো নিশ্চিত না হলেও প্রার্থী হবেন তা নিশ্চিত। এটা যদি আপনি বলেন জনপ্রিয়তার পরীক্ষা, এটা আওয়ামী লীগের বেলায় হয়তো কিছুটা হবে, কারণ বিএনপির পরীক্ষা তো শেষ। বিএনপি এখন ক্ষমতা নাই, তাদের কোনো বদনাম নাই। সাভারের এই চিত্র এখন পুরো দেশের। 269টি পৌর এলাকার প্রার্থী, সমর্থক, কর্মী আর সাধারণ মানুষ সবাই ভাবছেন পৌর নির্বাচন নিয়ে। পৌর নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী মনোনয়নের বিধান নেই, তবুও এই নির্বাচনে থাকবে দলীয় প্রভাব। প্রার্থী এবং সাধারণ মানুষ মনে করেন এই নির্বাচন হবে আওয়ামী লীগ ও বিএনপি এই দুটি বড় দলের মর্যাদার লড়াই। হারুনুর রশিদ, 21 টেলিভিশন, সাভার, ঢাকা। অবশেষে ইস্পাত ও কংক্রিটের মিশ্রণে নির্মিত হচ্ছে পদ্মা সেতু। এভাবে চূড়ান্ত হয়েছে দোতলা এই সেতুর নকশা, যাতে থাকছে রেল লাইন। আজ সেতুর কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি দেখতে গিয়ে এসব জানালেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি নাসির উদ্দিনের তথ্য ছবিতে রত্না জামানের ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতু নির্মাণের কারণে ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুতদের পুনর্বাসন ঠিকঠাক মতো হচ্ছে কিনা তা দেখতেই যোগাযোগ মন্ত্রীর এই পরিদর্শন। একটি আবাসিক এলাকা তৈরি করতে গেলে যে ধরনের ফ্যাসিলিটি থাকে, স্কুল, কমিউনিটি সেন্টার, মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, যা যা থাকে, রাস্তা, সবকিছুই এখানে থাকবে। সেতুর নকশা চূড়ান্ত হয়েছে, করা হয়েছে টেন্ডারও। মোট ব্যয়ের পুরোটাই সংস্থান হয়েছে। এমন সব তথ্য জানালেও সেতুর নির্মাণ কাজ ঠিক কবে শুরু হবে তা জানাতে পারেননি মন্ত্রী। দোতলা ব্রিজ হবে, আর এই একতলাকে আর দোতলাকে যে ধরে রাখবে এটা হলো স্টিল গার্ডার, আর এটার উপরেও কংক্রিটের ব্যবস্থা থাকবে। এই পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করছেন 300 শ্রমিক, যা শেষ হতে আরো সময় লাগবে প্রায় 3 মাস। বাস্তবতার নিরিখে অনেক পরিবর্তন হয়, ডিজাইন ড্রয়িং পরিবর্তন হয়, তার জন্য হয়তো কিছু সময় বেশি লেগে যেতে পারে। পরিসংখ্যান বলছে সেতুর জমি অধিগ্রহণে ক্ষতির শিকার হয়েছে 4000 পরিবার, যা পুষিয়ে নেয়ার মতো না হলেও নিজেদের এলাকায় সেতু হচ্ছে তাতেই খুশি তারা। যারা জমি দিয়েছেন সেতুর জন্য, তাদের যে ক্ষতি হয়েছে সেটা টাকা দিয়ে পুষিয়ে নেওয়ার মতো নয়। এই এলাকার মানুষ সকলেই চায় যে এই সেতু যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন হোক। এর আগে 107 জন ভূমির মালিককে 5,52 লাখ টাকার চেক তুলে দেন মন্ত্রী ও হুইপ। সংশ্লিষ্টদের দাবি, এই সেতু দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যে মেলবন্ধ তৈরি করবে তা বদলে দেবে এ অঞ্চলের মানুষের ভাগ্য। রত্না জামান।